হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর একটা ইংলিশ টেক্সট নিয়ে ডিসকাস করব। তো সেই টেক্সটের নাম হচ্ছে দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন। তো লেটস স্টার্ট। ফিলিপ লার্কিন, তার ফুল নেম হচ্ছে ফিলিপ আর্থার লার্কিন। ওকে, ফিলিপ লার্কিন ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তিনি একজন বিখ্যাত ইংলিশ লেখক এবং নভেলিস্ট মানে কি ঔপন্যাসিক ছিলেন। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। তার প্রথম কবিতাগুচ্ছের বই বা কবিতা বলি যাকে বলা যাবে, সেটার নাম ছিল দ্য নর্থ শিপ, ফলোড বাই 2 novels, জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার। এবং তারপরে পরেই তার দুটো উপন্যাস বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল, যার নাম একটা হচ্ছে জিল অ্যান্ড একটা হচ্ছে আ গার্ল ইন উইন্টার। He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Les Deceived, followed by The Widsome Weddings and High Windows. He came to prominence in 1955. তিনি 1955 সালে তার এই যে লেখালেখি এতটা মানে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছিল যখন উইথ হিজ পাবলিকেশন অফ এ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস। তার ফার্স্ট কালেকশন অফ পোয়েমস, তার প্রথম কবিতা বলে কবিতাগুচ্ছ প্রকাশিত হয়েছিল, তার নাম ছিল কি দ্য নর্থ শিপ। এবং তার সেকেন্ড যে কালেকশন অফ পোয়েমস পাবলিশ হয়েছিল সেটার নাম ছিল দ্য লেস ডিসিভড। এবং তারপরে পরেই আরেকটা মানে কালেকশন অফ পোয়েম পাবলিশ হয়েছিল, যেটা হচ্ছে দ্য উইডসাম ওয়েডিংস, অ্যান্ড আরও একটা পাবলিশ হয়েছিল হাই উইন্ডোজ নাম নিয়ে। তো এইগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতাগুচ্ছ বা কবিতার বই। He was offered the positions of Poet Laureate in 1984, but he declined it. তাকে পোয়েট লরিয়েট উপাধি দেওয়া হয়েছিল 1984-এ, কিন্তু তিনি সেটা ডিক্লাইন করেছিলেন, মানে তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তো এই যে নর্থ শিপ যে পোয়েমটা আজকে আমরা ডিসকাস করব, এই নর্থ শিপ পোয়েমটা সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই। এটার মধ্যে কি রয়েছে, কি মানে এর সাবস্টেন্স কি রয়েছে, আমরা একটুখানি ডিসকাস করি সেটা। The poem describes the journey of 3 ships that head to different destinations. এই পোয়েমটা ডেসক্রাইব করছে, বর্ণনা করছে দ্য জার্নি অফ 3 শিপস, 3টে নৌকার একটা মানে ভ্রমণ কাহিনী। 3টে নৌকা সমুদ্রে যাত্রা করছে, সেই নৌকা 3টের কী ঘটনা ঘটেছে, কিভাবে তারা তাদের ভ্রমণ কাহিনীটা কতটা কার সাকসেসফুল হয়েছে, কার সাকসেসফুল হয়নি, সেই সব নিয়ে রয়েছে। এবং এই 3টে নৌকা কিন্তু একই ডিরেকশনে যায়নি, দ্যাট হিড টু ডিফারেন্ট ডেস্টিনেশন। নৌকা 3টে কিন্তু 3টে আলাদা আলাদা ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে গিয়েছিল। While 2 ships return, one presses forward. যখন এই যে 3টে শিপের কথা বলা হচ্ছে, এর মধ্যে প্রথম দুটো শিপ কিন্তু তারা যেখান থেকে জার্নি শুরু করেছিল সেখানেই আবার ফিরে এসেছিল, কিন্তু লাস্ট যে শিপটা ছিল সেটা কিন্তু ফিরে আসেনি, সেটা আরও সামনের দিকে আরও সামনের দিকে এগিয়ে চলেছিল। অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্ট্যাকলস। এবং এই লাস্ট যে শিপটা রয়েছে, এই শিপটা কিন্তু যে তার জার্নিটাকে কন্টিনিউ করে রেখেছিল, জার্নিটাকে চালিয়ে রেখেছিল, সেই শিপটা কি সিম্বল করছে, সেই শিপটা একটা প্রতীক হিসেবে কাজ করছে, সেই সমস্ত মানুষদের প্রতীক হিসেবে কাজ করছে যে সমস্ত মানুষদের জীবনের অ্যাসপিরেশনগুলো এত বেশি, জীবনের লক্ষ্যগুলো এত বেশি যে তারা কখনো থামতে চায় না। অজানাকে জানা, অচেনাকে চেনার ইচ্ছেগুলো তাদের সব দিন আরও বাড়তে থাকে, এবং তাদের এই ইচ্ছেগুলো পরিপূর্ণ করার জন্য তাদেরকে কিন্তু অনেক অবস্ট্যাকলস, অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই সমস্ত প্রবলেমকে তারা আস্তে আস্তে ওভারকাম করে তারা লাইফে এগিয়ে চলে। কিসের জন্য? আরও নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য। ওকে,
তো এই যে ফিলিপ লার্কিন্স পোয়েম দ্য নর্থ শিপ, এটা আমরা কী জানলাম? ইটস অ্যাবাউট দ্য জার্নি অফ আ ম্যানস লাইফ, পার্টিকুলারলি দ্য নর্থ শিপ। এই যে নর্থ শিপ মানে দ্য শিপ দ্যাট গোজ টুয়ার্ডস দ্য নর্থ, এই নর্থ শিপটা অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছে কি, দ্য জার্নি অফ এ ম্যানস লাইফ হু ডিসাইডস টু ইমিগ্রেট টু নো ম্যানস ল্যান্ড, টু নো ম্যানস ল্যান্ড বাট টু দ্য ল্যান্ড অফ আননোন। এটার সাথে যারা যারা তোমরা টেনিসনের একটা পোয়েম রয়েছে ইউলিসেস বলে, এই পোয়েমটা যারা পড়েছো তারা কিছুটা মিল খুঁজে পাবে ইউলিসেস বলে একটা ক্যারেক্টারের সাথে। ওকে, এই নর্থ শিপের সাথে ইউলিসেস ক্যারেক্টারটা একটা মিল খুঁজে পাবে। যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝতে পারবে, যারা পড়োনি তারা একটু দেখে নিতে পারো পোয়েমটা। তো এই পোয়েমটা পড়ার পরে আমরা যেটা বুঝতে পারি যে লাইফ ইজ এ কন্টিনিউয়াস জার্নি অ্যান্ড ইটস এ কাইন্ড অফ continuous journey of struggle against all the obstacles of our route, of our path. Larkin's The North Sea mainly focus on makes a sharp focus on that eternal goal of ours towards the meeting of unknown. So here in this poem we will see, we will discuss, we will notice how the poet states the journey of three ships at three different destinations. তাই না? তো লেটস স্টার্ট। দেখা যাক কবিতাতে আমাদের পোয়েট কিভাবে কতটা ডিসকাস করেছেন, তার মধ্যে আমরা কতটা বুঝতে পারছি দেখি সেটা। ফার্স্ট লাইন, আই শ থ্রি শিপস গো সেলিং বাই। আই বলতে এখানে কি, দ্য পোয়েট ফিলিপ আর্থার লার্কিন, তিনি তার নিজের কথাই বলছেন। আই শ থ্রি শিপস গো সেলিং বাই। সেলিং বাই মানে কি, যে সমুদ্রে ভ্রমণ শুরু করছে বা সমুদ্রে ভ্রমণ করছে। আমি দেখলাম তিনটে শিপ, মানে হারবার, মানে শিপের তো হারবার থাকে বা পোর্ট থাকে, সেই হারবার থেকে তো শিপগুলো ছাড়ে বা আবার সেই হারবারে এসেই তো শিপগুলো থামে। তো সেই হারবারে তিনটে শিপ তাদের যাত্রা শুরু করার জন্য রেডি হচ্ছে। ওভার দ্য সি দ্য লিফটিং সি, সেই সমুদ্র বা সেই মানে সেই একটা সমুদ্র রয়েছে, যে সমুদ্রটা কি, দ্য লিফটিং সি। লিফটিং সি মানে কি, যে সমুদ্রে অনেক ঢেউ রয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং শুধুমাত্র যে লিফটিং সি মানে ঢেউ রয়েছে তা না, ঢেউ রয়েছে মানে কি, সেখানে বাতাস রয়েছে, বাতাস না হলে ঢেউ কোথা থেকে আসবে। তো তাই জন্য থার্ড লাইনে বলা রয়েছে কি, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। তার মানে বোঝা গেল যে লেখক একটা সকালের বর্ণনা করছেন, যে সকালে বেশ সুন্দর বাতাস বইছে, সমুদ্রের জলে ঢেউ উঠেছে এবং তিনটে জাহাজ তাদের ভ্রমণ শুরু করার জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। তাদের মধ্যে একটা জাহাজকে একটা লং জার্নি, একটা অনেক দূর যাত্রা করার জন্য একটা জাহাজ তৈরি হয়েছে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। এই প্রথম শিপটা যার কথা বলা হচ্ছে, এই প্রথম শিপটা কিন্তু কোন দিকে যাচ্ছে, ওয়েস্টের দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। টার্ন টুয়ার্ডস মানে পশ্চিম দিকে, মানে তার মুখটা রয়েছে পশ্চিম অভিমুখী। ওভার দ্য সি দ্য রানিং সি, সেই রকম সমুদ্রের ওপরে, যেই সমুদ্রটার ওপর কি যে সমুদ্রটাকে কীভাবে বর্ণনা করেছে, দ্য রানিং সি মানে সেই সমুদ্রে স্রোত রয়েছে, কারেন্ট রয়েছে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং তার সাথে সাথে কি, বাতাসও রয়েছে, যে বাতাস কিন্তু সেই জাহাজকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দেবে। সেই জন্য বলা হয়েছে বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, সেই জাহাজের সাথে তার সাপোর্ট হিসেবে ইনাফ পরিমাণ বাতাসও রয়েছে। অ্যান্ড ক্যারি টু আ রিচ কান্ট্রি, এবং এই জাহাজটা একটা বেশ সম্পদশালী ধনী দেশে গিয়ে পৌঁছাচ্ছে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। এবার প্রথম জাহাজটার পরে সেকেন্ড, আমরা সেকেন্ড প্যারাতে চলে আসি। সেকেন্ড জাহাজটার কথা বলা হচ্ছে। সেকেন্ড জাহাজটা কী হয়েছে না, সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এটা পূর্ব দিকের অভিমুখে রয়েছে। ওভার দ্য সি দ্য কোয়েকিং সিজ। তো সেকেন্ড যে জাহাজটা, সেই জাহাজটা কি, পূর্ব অভিমুখী যে জাহাজটা রয়েছে, সেই জাহাজটা যে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, সেই সমুদ্রের সেই পার্টটাতে কিন্তু
সমুদ্র কীরকম রয়েছে? কম্পনমান। কোয়েকিং মানে কি? কম্পনমান। সমুদ্র মানে সেই সমুদ্রেও কারেন্ট রয়েছে, সেই সমুদ্রের জলেও মানে জলের স্রোত রয়েছে, এবং জলের স্রোত না থাকলে তোমরা জানো জাহাজ কিন্তু এগোতে পারবে না। And the wind haunted it like a beast to anchor in captivity. এবং বাতাস এটাকে এমনভাবে তাড়িত করছে, হন্ট করা মানে কি? তাড়না করে, তাড়িত হচ্ছে, বাতাস তাড়িত হয়ে এটা কি হচ্ছে? বাতাসটাকে এমনভাবে তাড়না করছে যেন মনে হচ্ছে লাইক এ বিস্ট, একটা পশুর মতো, টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, যেন মনে হচ্ছে বাতাস তাকে এক্ষুনি ধরে বন্দি করে ফেলবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জাহাজটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে বাতাস রয়েছে এবং জলের স্রোত রয়েছে। বোঝা গেল? এবার নেক্সট প্যারা, দ্য থার্ড শিপ। দেখে নি থার্ড শিপের ব্যাপারে কি আছে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। তৃতীয় যে শিপটা রয়েছে, তৃতীয় যে জাহাজটা, সেটা কোন দিকে যাচ্ছে? সেটা উত্তর দিকে যাচ্ছে। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। এই জাহাজটা যে সমুদ্রের যে পার্টটার উপর দিয়ে যাচ্ছে সেদিকে সমুদ্রটা কীরকম? ডার্কেনিং সি। ডার্কেনিং সি মানে কি? একটা ঘন কালো সমুদ্রের কথা বলা হচ্ছে। এখন কালো সমুদ্র তো হয় না, তাহলে কালো কেন দেখাচ্ছে? কারণ নিশ্চয়ই মেঘ করে আছে, কালো মেঘে ঢাকা আকাশ, তার ছায়া আছে পড়ছে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। কিন্তু কোনো ধরনের বাতাসের নিঃশ্বাসও এসে পৌঁছায়নি সেখানে। কোনো ধরনের বাতাসের সংস্পর্শ, বাতাসের টাচ, বাতাসের নিঃশ্বাস প্রশ্বাস সেখানে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড দ্য ডেকস সোন ফ্রস্টিলি। এবং জাহাজের যে ডেক, যে পাটাতন যেটা, সেটা কি? ডেক সোন ফ্রস্টিলি, মনে হচ্ছে বরফ জমে গেছে পাটাতনে, এবং সেই বরফ থেকে মানে শাইনিং করছে, সেই বরফগুলো চকমক করছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। উত্তরে আকাশ কি হয়েছে? না কালো মেঘে ঢাকা পড়ে গেছে। তাহলে উত্তরে যে জাহাজটা, সেই জাহাজটার সমুদ্রের যে পার্ট দিয়ে যাচ্ছে সেই দিকের পার্টটাতে কি হয়েছে? আকাশ ঘন কালো মেঘে ঢাকা এবং বাতাসের কোনো নামগন্ধও নেই। তার উপরে ডেস্কটা আবার কি হয়েছে? না বরফ জমে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই জাহাজটা ভ্রমণ করার জন্য কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাচ্ছে না। যথেষ্ট অবস্ট্যাকলস রয়েছে, যথেষ্ট প্রবলেম রয়েছে এর এগিয়ে যাওয়ার জন্য, এই জাহাজটাকে এগিয়ে যাওয়ার জন্য। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। এই উত্তর, এই যে জাহাজটা, সেই জাহাজটা যে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, বা যে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, সেই সমুদ্রটা কি? বেশ গর্বিত সমুদ্র। এবং আনফ্রুটফুল সি মানে যেই সমুদ্রের জল কিন্তু জাহাজকে এগিয়ে যাওয়ার জন্য একটুও হেল্প করবে না, ওটা আনফ্রুটফুল মানে হেল্পলেস, মানে যাকে বলা হবে ওখানে কোনো রকমের সাপোর্ট পাওয়া যাবে না। জাহাজটা কিন্তু একদম হেল্পলেসলি ওর জার্নি শুরু করছে, নর্থ শিপ যেটা। ঠিক আছে, এবার নেক্সট প্যারা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। তো প্রথম দুটো জাহাজ, যারা একটা গিয়েছিল পূর্ব অভিমুখী এবং একটা পশ্চিম অভিমুখী, এই দুটো জাহাজ কিন্তু তারা হ্যাপিলি হোক বা আনহ্যাপিলি হোক, সুখে হোক বা অখুশি হোক, তারা কিন্তু ফিরে এসেছে তাদের হারবারে, যেখান থেকে জার্নি শুরু করেছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। কিন্তু তৃতীয় যে জাহাজটা, নর্থ শিপ যেটা উত্তর অভিমুখী জাহাজটা, সেটা কিন্তু তার জার্নি চালিয়ে রেখেছিল, তার যাত্রা আরও ওয়াইড অ্যান্ড ফার, আরও দূরে সে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তার কিন্তু এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাপোর্ট সে না বাতাসের কাছ থেকে পেয়েছিল, না সমুদ্রের কাছ থেকে পেয়েছিল। Into an unforgiving sea under a fire-spilling stir, and it was rigged for a long journey. এই তৃতীয় জাহাজটা, এই নর্থ শিপ যেটা, সেই নর্থ শিপটা কিন্তু এই আনফরগিভিং সির মধ্যে দিয়েও, আনফরগিভিং শব্দটার অ্যাকচুয়াল মানে হচ্ছে, মানে ফরগিভ করা মানে কি? ক্ষমা করা। আনফরগিভিং মানে অক্ষমাশীল যাকে বলা হবে। অক্ষমাশীল সমুদ্র বলতে মানে কি? যে সমুদ্রটা বলছে আমি তোমাকে কোনো রকম আশীর্বাদ দেব না, অভিশাপ দিতে পারি, বরঞ্চ আশীর্বাদ কিছু দেবো না, মানে তোমাকে কোনো রকম হেল্প করবো না। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার। ফায়ার স্পিলিং স্টার
মিন্স এমন একটা স্টার বা এমন একটা নক্ষত্র, যে নক্ষত্র থেকে মনে হচ্ছে যেন ফায়ার স্পিলিং হচ্ছে। স্পিলিং মানে কি, মানে উপচে পড়া। তো অ্যাকচুয়ালি এই ফায়ার স্পিলিং স্টার এটা অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রাকটিভ, মানে ডিনোট করছে ওয়ান টাইপ অফ ডিস্ট্রাকশন। কেন কি, ফায়ার মানে আগুন, আমরা জানি। ফায়ার স্পিলিং স্টার মানে এমন একটা স্টার যে স্টার থেকে আগুন যেন উপচে পড়ছে। তো এই যে আমাদের ফার্স্ট, তার আগে যে লাইনটা রয়েছে, ইন্টু অ্যান আনফরগিভিং সি, আনফরগিভিং সি থেকেই আমরা একটা নোট পাচ্ছি যে এই নর্থ শিফটার জন্য প্রাকৃতিক কোনো জিনিসই কিন্তু সাপোর্ট দিচ্ছে না, না সি না স্টার, এবং সেই জন্য স্টারটাও কিন্তু ফায়ার স্পিলিং, মানে আগুন যেন ঝলসে পড়ছে, উপচে পড়ছে সেই স্টার থেকে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। রিগড মানে কি, রিগড মানে মানে এমনভাবে তৈরি হয়েছে, এমনভাবে ওটা অ্যারেঞ্জ করা হয়েছে যেন দেখেই মনে হবে ওটা লং জার্নির জন্য, অনেক দূর ভ্রমণের জন্যই তৈরি হয়েছে। কোনটা, এই যে নর্থ শিপটা। তাহলে বোঝা গেল পোয়েমটা। এখানে মেনলি যে নর্থ শিপ যেটা, ইটস এ কাইন্ড অফ মেটাফোর ফর সামওয়ান, দ্যাট টাইপ অফ পার্সন হু চুজেস অ্যান আনকনভেনশনাল পাথ ইন লাইফ। And those who chooses unconventional path in life, they face a lot of hardship and struggle along their path. এটাই ন্যাচারাল, তাই না? আমাদের লাইফে আমরা এই 3 ধরনের মানুষকেই আমরা দেখতে পাই। এক ধরনের মানুষ যাদের লাইফে সব কিছুই থাকে, তাদের লাইফে সব ধরনের সাপোর্ট থাকে, কিন্তু তাও তাদের মধ্যে ইচ্ছে থাকে না বলে, তাদের মধ্যে গোল থাকে না বলে, সেরকম তাদের অ্যাসপিরেশন থাকে না বলে তারা কিন্তু বেশি দূর এগোতে পারে না। আবার এক ধরনের মানুষ থাকে যাদের সাপোর্ট থাকে সব কিছু, এবং তাদের লক্ষ্য কিছুটা থাকে বলে তারা কিছুটা এগোয়, কিন্তু তাও তাদের মধ্যে সেই মানে কি বলবো, একটা অদম্য উৎসাহ বা অদম্য ইচ্ছে থাকে না বলে তারা অনেক বেশি দূর এগোতে পারে না। আবার এরকম কিছু কিছু মানুষ থেকে থাকে যাদের কোনো কিছু সাপোর্ট থাকে না, ফিনান্সিয়ালি তারা উইক হতে পারে, তাদের মধ্যে কোনো সাপোর্ট না থাকতে পারে, তারা মানে সব দিক থেকে তারা পিছিয়ে পড়লেও তাদের মধ্যে শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকে বলে তারা কিন্তু অনেক অনেক দূর অব্দি এগিয়ে যায়, অনেক সমস্যা, অনেক স্ট্রাগল, অনেক হার্ডশিপকে তারা ওভারকাম করে তারা এগিয়ে চলে। তো আমাদের এই যে নর্থ শিপ, এই নর্থ শিপটা কিন্তু সেই সমস্ত মানুষদের প্রতীক হিসেবে কাজ করছে। তাহলে এখানে বোঝা গেল এই ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ যে পোয়েমটা ডিসকাস আজকে আমরা করলাম, সেটা বোঝা গেল। বুঝতে যদি কারো প্রবলেম হয়ে থাকে তারা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।